কৃতজ্ঞ। একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা তাদের মাধ্যমে পেয়েছি। আমরা চাইবো একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা যেন সবাই কাজ করতে পারি, করি। শহীদ সৈকত নৌজাহান রোডে সে দাঁড়ায় ছিল তার বইয়ের দোকানের সামনে। তার মা তাকে কখন খেয়েছে যে সে যেন আন্দোলনে না যায়, সেজন্য সে যায় নাই। বইয়ের দোকানে সে বাবাকে হেল্প করার জন্য ডিউটি করছিল, দোকানের সামনে পুলিশ তাকে গুলি করে মাথায় সরাসরি। একজন তাকে প্রশ্ন করেছে, আপনি ছেলেটাকে কেন গুলি করলেন? সে উত্তর দিয়েছে, ছেলেটা খুব ডিস্টার্ব করছিল। আরে তাকে কি ডিস্টার্ব সে করেছে? বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে তার জীবনটাই নিয়ে নিল। সেই শহীদ সৈকতের বোন উপস্থিত আছে আমাদের মাঝে, সুক্তি ও কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। ও আমার দুই বোনের একটাই ভাই ছিল, 19 বছর বয়স ছিল। এবার আমার মোবাইলে ফেসবুকে এটা দিতে পারবেন আপনি। তো 19 জুলাই শুক্রবার 3:37 মিনিটে গলিতে কেউ মারা যায়। তো আর কম বেশি বাকি সবাই মোটামুটি জানেন। তো আসলে আমি আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে আমার ভাই সহ বাকি সকল শহীদ ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, ওরা জানি সবাই একসাথে অনেক ভালো থাকে। এতটুকুই আসলে। আব্দুল্লাহ ঢাকা কলেজের ছাত্র, ওর মাথায় সেলাই করে কয়েকটা। হাসিনার সহযোগী সংগঠনের লোকেরা তাকে রড দিয়ে পিটায় সিটি কলেজের সামনে। তো সেও মারা যেতে পারতো, সে বেঁচে ফিরেছে, কিন্তু তার উপর যে অনেকগুলো অপারেশন অনেক কিছু দিয়েছে, সে আছে আমাদের মাঝে। আব্দুল্লাহকে আসসালামু আলাইকুম। আমি পড়ে আছি বিপ্লবনামা। এইটা প্রসঙ্গে বলার আগে আমি স্মরণ করতে চাই আমাদের কিংবদন্তি নেতা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানীর একটা উক্তি ছিল, দিল্লির গোলামি ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। কথাটা এই জন্য বলছি কারণ ৭১-এও কিন্তু এরকম রক্তক্ষয়ী সময় আমরা পার করেছি। সেই রক্তের উপর দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারতের সাথে চুক্তি করেছিলেন, গোপন মৈত্রী চুক্তি, ৭টি চুক্তি করেছিলেন। সেই চুক্তি ছিল দেশ বিক্রি করার মতন চুক্তি। তৎকালীন স্বৈর শাসক বাকশাল প্রতিষ্ঠা করার যে কি করুণ পরিণতি হয়েছিল আপনারা জানেন। ঠিক একই রকম ঘটনা যখন পুনরাবৃত্তি ঘটতে আসে প্রায় ১৫-১৬ বছরের স্বৈর শাসকের শাসনামলে, তার পরিণতি একই রকম ভাবেই হয়। আসলে স্বৈর শাসকদের পরিণতি এরকম ভাবেই হয়, এটা ইতিহাস সাক্ষী। একটু মনে করা দিতে চাই, জুলাই বিপ্লবের আগে ঠিক আমাদের স্বাধীন বাংলার সার্বভৌম দেশের মধ্য দিয়ে ভারতীয় রেলপথ চালু করার কথা ছিল। তৎকালীন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে এর ব্যাপক প্রতিবাদ জানাই। পরবর্তীতে একটা ন্যায্য দাবি এবং মৌলিক দাবির আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলন করি এবং তার চূড়ান্ত একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা যা অর্জন করেছি, ধরে নেওয়া হয় স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে এটাই ছিল বাংলাদেশের সব থেকে রক্তক্ষয়ী একটা সংগ্রাম, এবং অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবেও আখ্যা দিয়ে থাকেন। আমি সৌভাগ্যের মতো একজন যে আমি এমন একটা বৈপ্লবিক কাজের সরাসরি সংযুক্ত ছিলাম, এবং চাইলে ১৬ জুলাই আমি ঢাকা কলেজের সামনে, মেঘনা পেট্রোল পাম্পের সামনে আমি মরে যেতে পারতাম। আমাকে স্বৈরাচারের দেশের ছাত্রলীগেরা আমাকে রড দিয়ে আহত করে, এবং যতক্ষণ না পর্যন্ত আমি জ্ঞান হারাই ততক্ষণ পর্যন্ত তারা আমাকে কনস্ট্রাকশনের রড দিয়ে অনবরত ভাবে মাথায় মারতে থাকে। আমাদের ১৬ তারিখে তখন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার কথা ছিল। আমি গণতন্ত্র তরুণের ওখানে বাধাপ্রাপ্ত হয়ে পরবর্তী সিদ্ধান্ত নিই আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো সায়েন্স ল্যাব, এবং সেখানে আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান রাখতে সক্ষম হই। পরবর্তীতে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এবং ফ্যাসিস্টের দোসররা নানা রকম ভাবে চেষ্টা করে থাকে। যাই হোক, আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে তিনি আমাকে জীবিত অবস্থায়
সৈয়দ আমাকে সাহায্য করেছেন। এটার অর্থ একটাই যে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই, বিপ্লব শেষ হয়ে যায় নাই, বিপ্লব চলমান থাকবে এবং আমাদের বিপ্লব হবে সত্যের পথে। যেখানেই সত্য আমরা সেখানেই দাঁড়াবো। ন্যায্য অধিকারের দাবির আদায়ে আমরা সবসময় রাজপথে থাকতে প্রস্তুত। আমি তরুণদেরকে আহ্বান জানাবো যে আমরা সত্য ও ন্যায্য দাবির পথে আমরা সবসময় একত্রিত থাকবো। আমার পথ দেখাবে আমার সত্য। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ। মিনারা উনি ওনার মেয়েদেরকে নিয়ে প্রতিদিন আন্দোলনে ছিলেন, খাবার দিতেন ছাত্রদেরকে এবং ওনার নিজ এলাকার সবাই চিনি করতে দেখে উনি এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন। মিনারা আপা আছেন এখানে, ওনাকে দেখুন। আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছেন না, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমার বন্ধু ফুয়াদ, রাজপথের সহযোদ্ধা, অনেক সময় আমি ওকে দেখে ইন্সপায়ার হয়েছি, সাহস পেয়েছি মাটি যাওয়ার। তো ফুয়াদ আছে এখানে, ফুয়াদের একটি বই বেরিয়েছে জুলাই মাস্টার্স নামে। তো ফুয়াদকে পেয়ে আমরা ধন্য, ফুয়াদের কাছ থেকে একটু দু চারটি কথা শুনবো সংক্ষেপে। ধন্যবাদ সবাইকে। আমার অসীম কৃতজ্ঞতা আপনাদের মতো মা বন্ধুর কাছে যারা আজকে সন্তান হারিয়েছে, যারা সেদিন আপনারা সন্তানদেরকে এই অ্যাপ্রিভালটা দিয়েছিলেন যে তোমরা আন্দোলনে যাও, তোমরা জিনিসভাবে জেনেও আপনারা যেদিন সেদিন যদি আপনারা ওই সন্তানদেরকে ছেড়ে না দিতেন, আজ হয়তো আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা হয়তো নিশ্চিত দেখতে পারতাম না। এই মঞ্চের উপর দাঁড়িয়ে আমরা যেভাবে একদম মুক্ত কণ্ঠে খোলা মনে কথা বলছি, হয়তো সেই কথাগুলো বলতে পারতাম না। আমাদের এই বাক স্বাধীনতা আজকে আপনাদের এই বলিদানের জন্য আমরা পেয়েছি, আপনাদের প্রতি চরম কৃতজ্ঞতা। কিন্তু ভাই, আমার একটা প্রশ্ন আছে যে এই একটা বইয়ে মাত্র 10 জন শহীদের নাম আছে, যেখানে 1600 শহীদ হয়েছে আমাদের। আমরা বাংলা একাডেমিকে নতুন বুঝিয়ে এনেছি, আমরা বাংলা একাডেমিকে আবার নতুন করে চলতে শিখিয়েছি, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডগুলো এখনো দেখতে পাইনি। আমি তো বলবো 16 জন 10 জনের নাম জমে লিখলে 1600 শহীদ থাকলে 1600 শহীদের নামে এইরকম 1600 করে বের করা উচিত। প্রত্যেকটা শহীদের জন্য, প্রত্যেকটা শহীদের স্মৃতি দিয়ে তাদের কথা বলতে একটা করে বই বের করা উচিত ছিল। এবং এই যে এই বাংলা বইমেলার স্টাইলে এইবারে যতগুলো স্টাইল এসছে উপরে হতো, তাদের প্রত্যেকের একটা করে বই যত থাকা ছিল একটা করে শহীদের নামে। এবং এইটা আমাদের বাংলা একাডেমি ডিভিশন চাইলে করতে পারছেন, বা এখনো সময় আছে। বাংলা একাডেমির দায়িত্ব ওই শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানো এবং প্রত্যেকের নামে একটি করে বই প্রকাশ করা, অথবা বাংলা একাডেমি থেকে আমরা এই শহীদদের জন্য একটা বড় বই দেখতে চাই, যেখানে এই 1600 শহীদের ডিটেলস এবং প্রতিটা হিস্ট্রি আমরা সেখান থেকে পাবো। আমাদের নেক্সট প্রজন্ম তারা পাবে। বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধে যদি 7 জন বীরশ্রেষ্ঠ থাকে, আজকে 2025 দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের 1607 জন বীরশ্রেষ্ঠ হয়। তখন বাচ্চারা প্রাণ দিয়েছে আমাদের জন্য, আমাদের মতো বয়স্ক মানুষের গুলি করা অতটা প্রাণ দিয়ে দিয়েছে। এদের কোনো স্বার্থ ছিল না, দেশ মাত্রার এই সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের জন্য, আমাদের জন্য তারা প্রাণ দিয়েছে। ওরা প্রত্যেকে আমার কাছে বিশ্বস্ত। উপস্থিত আছে তাওহিদ হাওলাদার, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সরকারি সোলারাম কলেজ মাস্টার শেষ বর্ষের ছাত্র, আহত সে। 1 মিনিট প্লিজ। আমি তাওহিদ হাওলাদার, আমার বাসা হচ্ছে যাত্রাবাড়িতে। আর জুলাইয়ের দিনগুলোতে বলবো আমি পপুলার ডায়াগনস্টিকে চাকরি করতাম, এই দেখেন আমার কাজ। তো আমার ম্যানেজার জানতে পারলো ডিসেম্বর মাসে যে আমি বৈষম্য ছাত্র আন্দোলন করেছি। উনি কত বড় ফ্যাসিস্টের প্রশন রায়সাবাজার ইংলিশ রোডে উনি আমাকে চাকরিচ্যুত করেছে, বলেছে আমি কেন বৈষম্য ছাত্র আন্দোলন করেছি সেই জন্য। আমি তো ঠিকঠাক জানাই, আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী কার্যক্রম কিন্তু এখনো চলমান আছে, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের তথ্যটা কিন্তু এখনো জীবিত আছে। আসুন গ্রেফতার হই এই ভাষার মাঝে সমগ্র দেশবাসীর কাছে আমি জানাই যে শহীদদের রক্ত আমরা পিঠা দিতে দেবো না এবং আওয়ামী ফ্যাসিস্টদের চিরতরে আমরা ঝুঁকিয়ে চিন্তা করবো। সবাই ভালো থাকেন, শহীদ পরিবারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিপ্লবনামা বইটি পাতা প্রকাশনী 807 নম্বর স্টলে আছে।
এই বইটি আমার সম্পাদনায় বেরিয়েছে একেবারে আমার ব্যক্তিগত উদ্যোগে, কোনো প্রকার ফান্ড অনুদান কোনো সহযোগিতা ছাড়া। আমার ইচ্ছা আমি যতটুকু পারি আমার সামর্থ্য তুলে আমি ততটুকু করবো। সরকার আরো বড় বড় উদ্যোগ নিতে পারে, আর অনেকে অনেক উদ্যোগ নিতে পারে। আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যে আমি কাজ করার চেষ্টা করেছি, শুরু করেছি। আপনারাও শুরু করুন। আর এই বইটির কোনো কপিরাইট নেই। এই বইয়ের সমস্ত তথ্য, ছবি যার যখন যেখানে দেশের কল্যাণে দেশের প্রয়োজনে লাগবে তারা ব্যবহার করতে পারবেন। এই বইটিতে আমি কোনো কপিরাইট রাখিনি এবং বইটি উৎসর্গ করেছি বাংলাদেশের জন্ম থেকে আদি থেকে অনন্তকাল পর্যন্ত যারা কি সুন্দর বাংলাদেশ নির্মাণে আমাদেরকে শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন, তাদের সকলের উদ্দেশ্যে এটা নিবেদন করা হয়েছে। বিপ্লব নামার মরকুমতি এখানে আমরা শেষ করছি। আমরা আরেকটি বই যাচ্ছি 15 থেকে 36। বইটি লিখেছে মুমতাহিনা মির্জা। সে ভিকারুন্নেসা স্কুলের ছাত্রী। সে 15 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ থেকে সে প্রতিদিন আন্দোলনে অংশ নিয়েছে এবং সামনে থেকে সে লিড দিয়েছে। মিছিলের সামনে ছিল, অবধি ছিল, সে লিডার হিসেবে কাজ করেছে। সেও চলে যেতে পারত যে অবস্থায় সে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ মুমতাহিনা আমাদের মাঝে আছে। সে প্রতিদিন তার আন্দোলনের বিষয়গুলো ডায়েরিতে লিপিবদ্ধ করেছে। সেটাকে আমাদের পাতা প্রদর্শনী থেকে আমরা প্রকাশ করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। মুমতাহিনা মিজানের বাবা উপস্থিত আছেন, মা বাবা আছেন, ওনার কাছ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আসলে এখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু তখনকার অনুভূতি কি ছিল তা বলা আপনি আসলে আমার জানেন। তারপরও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এটা একদম লাস্ট ওই দিন সে চলে গেল। রামপুরা বলেছি কিভাবে সে গেল সে আমি ওর মা এরা দুজনেই জানি, আপনারা জানেন সরকার অনুমতি এই বলতে তারপর বইটি আসছে, আপনারা সবাই করবেন, পাতা করবেন, আসতে থাকবে। সালমা আপা, যিনি এই কাজে অক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন, তো আপাকে কিছু বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। এই কাজ পাতা প্রকাশনীর প্রকাশক আলো আপা, উনি অনেক গরিব মানুষ, ওনার বিশেষায়িত করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি শুধু এটুকুই বললাম। তো উনি কাজটা করেছেন, আমি ওনাকে সহযোগিতা করেছি, সাথে ছিলাম। আমাদেরকে একই সাথে মুমতাহিনা নিজেও সহযোগিতা করেছে। এই বইয়ের মুমতাহিনা নিজের বই এবং বিপ্লব নামাতেও মুমতাহিনার 6টা লেখা আছে। আব্দুল্লাহ আমাদের এই কাজে সাহায্য করেছে। আসলে এটা একটা টিম ওয়ার্ক ছিল, তো সবাই মিলে আসলে আমরা যে কিছু করতে পেরেছি, এই কাজের সাথে জড়িত থাকতে পেরেছি, এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবে, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আরো বই ওয়েটিং এ আছে, আমি আর সময় নিব না। এই বই লেখক মুমতাহিনা মিজানকে দিচ্ছি, ওর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা শেষ করে দিব। আর যদি কেউ কিছু বলতে চান, আচ্ছা হ্যাঁ, ওটাতে আমি থাকবো। আসসালামু আলাইকুম, আমি মুমতাহিনা মিজান। আমি ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী। আমি মনে করি এখানে আমি যাদের সাথে স্টেজ শেয়ার করছি তাদের আসলে তাদের যে অবদান এবং তাদের ক্রেডিটটা আসলে অনেক বেশি আন্দোলনে আমার ছিল। তো আমার বেশি কিছু বলার অধিকার নাই বলে আমি মনে করি। তবে আমি একটা জিনিস মনে করবো যে অবশ্যই জুলাইটা আমাদের সবার জীবনে অনেক বড় বৈপ্লবিক একটা পরিবর্তন এনেছে, কিন্তু এখন বর্তমানে আমাদের আসলে বর্তমানে বাস করতে হবে। অতীতের যেই ঐতিহ্যটা সেটা ধরে নিয়ে আমাদের ভালো ভবিষ্যৎটাকে উজ্জ্বল হিসেবে করতে পারি। তো বর্তমানে এখন দেশে অনেক অরাজকতা দেখা যাচ্ছে, তবে আমরা যেটা করছি আমরা আসলে আরো সহজে বিচার করতে পারি, জাজ করতে পারি বাসায় বসে যে হ্যাঁ এই সরকার হয়তো আর আগের সরকার ভালো ছিল, এই কথা অনেকবার শুনছি। কিন্তু কথা হচ্ছে যাদের আসলে চলে গিয়েছে তারা বলতে পারে যে আগের সরকার কেমন ছিল, এখন সরকার কেমন আছে। এবং
বর্তমান যে অরাজকতাগুলো হচ্ছে সেগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, সেগুলো আমাদের মধ্যে সাধারণ মানুষ, কিছু নির্ভরকারী মানুষের যে চিন্তাই হচ্ছে। এগুলোতে আমরা শুধু সরকারকে দোষ দিয়ে আমাদের লাভ না, আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা জুলাই যত আন্দোলন হচ্ছে সবকিছুরই পরবর্তীতে অনেক আফটার ইফেক্ট হয়েছে। যেরকম ফরাসি বিপ্লবের কথা আমি বলতে পারি, আমি মানবিকের শিক্ষার্থী, আমি পড়ে এসেছি, এর জন্য আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি নিজে থেকে বেশি, যে আস্তে আস্তে অনেক জনের অধীনে দেশ গিয়ে শেষে একদিন ভালো নেতা এসেছে, অনেক বছর লেগেছে। তো কয়েক মাস, 15 বছর জঞ্জাল সরিয়ে আমরা একপাশে বিচার করতে পারি না যে দেশ ভালো হবে নাকি খারাপ হবে। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে কিছু করি, আমরা যদি ময়লাটা ডাস্টবিনে ফেলি, এখানে না ফেলি, তাহলেও বেশি অনেক দিন আমরা বাসায় বসে বিচার না করে আমরা যদি নিজে থেকে কিছু করতে পারি, তাহলে আমার মনে হয় যে আন্দোলনটা সার্থক হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ হোসেন মিজান। একটি ইনফরমেশন শুধু আপনাদেরকে দিচ্ছি। কোনো এক মায়ের ডায়েরি, একজন অটিস্টিক শিশুকে সুস্থ করে তুলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এরকম একটি বাচ্চা, তার সফলতার গল্প, কষ্ট, যুদ্ধগুলো এই মা তুলে ধরেছেন। তো এই বইটি আমাদের পাতা কমিটিতে আজই এসেছে, আজকে 7 নম্বর স্থলে পাওয়া যাচ্ছে। এটা অটিস্টিক বাচ্চাদের এবং অন্যান্য অভিভাবকদের এটা কাজে লাগবে। এই বই নিয়ে 1 মিনিটে একটু বলবেন। লেখক নেই, এটি ছদ্মনামে লেখক লিখেছেন, যেহেতু ব্যক্তিগত জিনিস আছে, তো এই বইটি নিয়ে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দটা বোধ হয় মা। কথা বলছি পাতা প্রকাশনী থেকে প্রকাশিত কোনো এক মায়ের ডায়েরি বইটি নিয়ে। বইটিতে রেহান নামক এক অটিজম সম্পন্ন শিশু সম্পর্কে বলা হয়েছে। শুধুমাত্র রেহান নামক অটিজম সম্পন্ন শিশুই নয়, রেহানের সংগ্রামী মায়ের গল্প এই বইটিতে বলা হয়েছে। একজন মা যেখানে তার সুস্থ সন্তানকে মানুষ করতে অনেকটা কষ্ট করে, সেখানে অটিজম শিশু মানুষ করা তার পক্ষে কতটা কষ্টসাধ্য সেটাই এই বইতে প্রকাশ করা হয়েছে। আমরা জানতে পারি এই বইতে এক সংগ্রামী মা নিজের পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের পাশাপাশি আল্লাহর উপর অসীম বিশ্বাস, অসীম ধৈর্যের মাধ্যমে কি করে তার অটিজম সম্পন্ন শিশুকে ধীরে ধীরে এত বড় করে তুলেছেন। সেই ছোট শিশুকে তিনি তার পরম যত্নে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন। শুধু তাই নয়, শিশুটি আজ সুস্থ সম্পন্নভাবে জীবনযাপন করছে। পাশাপাশি জুলাই বিপ্লব নামক আন্দোলনে সেই সহশিক্ষা কার্যক্রমের মতো আরো নানা গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেছে। আমি বলতে চাই, এই আন্দোলন শুধুমাত্র একটা অটিজম শিশুই নয়, এই আন্দোলন তার মায়ের, তার চারপাশে যারা রয়েছেন তাদের সকলে। তো আমি অনুরোধ করবো, অটিজম সম্পন্ন শিশু যারা রয়েছেন এবং তাদের মা বাবা যারা রয়েছেন, আত্মীয় স্বজন, তাদের চারপাশে যে মানুষ রয়েছে, তারা সবাই তাদের এই বিশেষ কার্য সম্পন্ন শিশুদের পাশে থাকবেন, তাকে সহযোগিতা করবেন এবং এই বইটি থেকে তবে আরো জানতে পারবেন তাদের জীবন সংগ্রাম সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আমাদের সবাই এখানে নেমে অপেক্ষা করতে পারেন, অথবা স্টলে যেতে পারেন, বা এখানে অপেক্ষা করলেই ভালো, আমরা আবার আরেকটু কাজ আছে আমাদের সবাই। আমরা এখানে